মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের বিধানসভা এলাকায় নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে। আর রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছে ধান্দাবাজ, তোলাবাজ, চিটিংবাজ। হ্যাঁ, আজকে রীতিমতো ইজ্জতহানি হলো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ প্রথম নয়, এর আগে সন্দেশখালীতে শাহজাহান শেখের এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছিলেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার কেন তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে, নিজের দলের কর্মীদের উপর আক্রান্ত কেন? কারণ হচ্ছে এখন আর তৃণমূলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রয়োজন নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রয়োজন ফুরিয়েছে। কারণ এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আর মুসলিমরা লিডার হিসাবে মনে করে না, নেতা হিসাবে মনে করে না। কারণ এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী। তাই জন্য মুসলিম জনসমর্থন সিদ্দিকুল্লাহ চৌধুরীর আর নেই। মুসলিমদের যে একচ্ছত্র, তার যে নেতৃত্ব ছিল, জমিয়তের যখন নেতা ছিলেন, তখন কিন্তু তৃণমূলে যাবার পর জমিয়তের সভাপতি থাকলেও সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতি তার প্রভাব পড়তি রীতিমতো কমেছে। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল মনে করছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর আর প্রয়োজন নেই। 2016, 2021 দুবার তাকে বিধায়ক করেছেন, একবার মন্ত্রী করেছেন। 2026-এ তৃণমূল চাইছে না সিদ্দিকুল্লাহকে আর টিকিট দিতে। কারণ অন্যদিকে কাসেম সিদ্দিকীকে দলে টানা হয়ে গেছে, তাহলে কাসেম সিদ্দিকীকে জায়গা দিতে হবে। তাই কাসেম সিদ্দিকীকে জায়গা দেওয়ার জন্য আর এক মুসলিম নেতাকে দল থেকে সরাতে চাই তৃণমূল। আর সেজন্যই সরাসরি তো সিদ্দিকুল্লাহকে সরাতে পারবে না। তাহলে কি করতে হবে? জনগণের মধ্যে প্রভাব ক্রিয়েট করতে হবে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেউ চাইছে না, জনগণকে উস্কে দেওয়া। কারণ হচ্ছে কোনো দলের, সাধারণ দলের কর্মীদের কোনো রকম আস্পর্ধা নেই যে একজন মন্ত্রীকে গোবাক স্লোগান দেয়, কালো পতাকা দেখায়, ঝাঁটা দেখায়, জুতো ছুঁড়ে মারে, তার মন্ত্রীর গাড়িতে আক্রমণ করে। আর পুলিশ এটা জানে না আক্রমণ করবে, এটা হতেও পারে না। পুলিশের সামনে রীতিমতো আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী। তার মানে রাজ্যের শাসক দলের মন্ত্রীরা যেখানে সেফ নয়, সাধারণ মানুষ কি করে সেফ থাকবে? আসলে এটা তো বটেই। দ্বিতীয় কিন্তু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এখন সরাতে চায় তৃণমূল। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর আর তৃণমূলের প্রয়োজন নেই। অনেক নতুন নতুন মুসলিম লিডাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় গোপনে গোপনে দেখা করছেন, তাদের তো জায়গা দিতে হবে তৃণমূলের। সেজন্যই আগে ভাগেই আর একজনকে সরিয়ে আর একজনকে জায়গা দিতে চাইছে। তাই সিদ্দিকুল্লাহ চৌধুরীর সরানোর জন্য কিন্তু বারবার তাকে আক্রমণ করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের অঙ্গুলি হেলনে বিভিন্ন সময় আন্দোলন করেছেন সংখ্যালঘু অন্যান্য সমাজের নেতৃত্বদেরকে তিনি বাদ দিয়ে। এর আগে আমরা দেখেছিলাম এনআরসির সময় যখন সংখ্যালঘু সমস্ত মুসলিম লিডাররা ঐক্যবদ্ধভাবে 18ই ডিসেম্বর সংখ্যালঘু দিবস পালনের জন্য তারা চেষ্টা করছিলেন, তারা বড় সড়ো সমাবেশের চেষ্টা করছিলেন, তখনই তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি, ব্রিগেড সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের প্রস্তুতি সবাই থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ডিটেন করা হয়েছিল। কিন্তু তারপরেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি অনুমতি পেয়ে গেছিলেন, তিনি সভা করেছিলেন, তিনি সবার অনুমতি পেয়েছিলেন। তারপর এই ওয়াকফ আন্দোলনের ব্রিগেডের অনুমতি দেয়নি রাজ্যের শাসক দল, সেনাপ্রধান, সেনারা মাঠের পারমিশন দেয়নি। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তৃণমূল কংগ্রেস মৌলালিতে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছিলেন। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের লোক ছিলেন। আর তৃণমূলের বাইরে মুসলিমরা যেটা ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চাইছিলেন ব্রিগেড সমাবেশে, সেখানেও কিন্তু পারমিশন দেয়নি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি করে দিয়েছেন পশ্চিমবাংলায় আর কোনো এনআরসি আন্দোলন, আর কোনো ওয়াকফ আন্দোলন করতে দেবেন না। বিশেষ করে কলকাতায় বড় কোনো ওয়াকফ আন্দোলন করতে দেবেন না। 2026 বিধানসভার আগে মুসলমানদের আর এক কাট্টা হতে দেবেন না। ওয়াকফের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে মুখ্যমন্ত্রী দেবেন না। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে কঠোর হয়েছেন। আর তাই এবার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সে সরাতে চায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চাই এই মুহূর্তে যে সমস্ত মুসলিম লিডার স্বচ্ছ লিডার হিসাবে আছে তাদেরকে। ফুরফুরা শরীফ থেকে কাসেম সিদ্দিকীকে নিয়েছেন, এদিকে মৌলানা কামরুজ্জামানের সঙ্গে বিধানসভায় বৈঠক হয়েছে,
মানাজাত আলীর সঙ্গে, প্রফেসর মানাজাত আলীর সঙ্গে বৈঠক হয়েছে, আরও অন্যান্য নেতৃত্বের সঙ্গে বৈঠক হচ্ছে, বিভিন্ন জায়গায় সেখানে বৈঠক হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সেজন্যই, তাদের জায়গা দেওয়ার জন্যই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আজকে সরানোর সব রকম প্রস্তুতি চলছে। এবং 2026 বিধানসভা নির্বাচনে খুব সম্ভবত হয়তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আর টিকিট পাবেন না। কারণ এমনভাবে যে মন্তেশ্বরের তিনি বিধায়ক, সেই মন্তেশ্বরে আজকে তৃণমূল কর্মীরা তাকে বলছে চিটিংবাজ, তাকে বলছে ধান্দাবাজ। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী লাইব্রেরি মন্ত্রী হয়েও কোনো 10টা মুসলিমকে চাকরি দিতে পারেনি। তিনি একজন মুসলিম সমাজের প্রতিনিধি হিসাবে গেছিলেন, আমি মুসলিম ছেড়ে দিলাম, তার ডিপার্টমেন্ট থেকে 10টা চাকরি দিতে পারেনি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে বলা হচ্ছে ধান্দাবাজ, তাকে বলা হচ্ছে চিটিংবাজ। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলা হচ্ছে যে তিনি নাকি চিটিংবাজি করেছেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করেছেন চোর বলে। আসলে তার শেষ বয়সে তার যে কালিমা লিপ্ত করা সেটা কিন্তু করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এক সময়ে দাপুটে নেতা ছিলেন, বামফ্রন্টটা তাকে ত্রাসের মতো ভয় করত। বাম আমলে তাকে ব্যাপক ভয় করতেন বামফ্রন্ট সরকার। সেই ভয় থেকে তৃণমূল সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বারবার চেয়েছেন, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী শেষ পর্যন্ত গেলেন 2016-তে। তারপর তৃণমূলে জয়েন করার পরে এমএলএ হলেন, 2021-এ মন্ত্রী হলেন। কিন্তু তারপরেও তিনি মন্ত্রী হওয়ার পরেও কিন্তু তিনি রেহাই পেলেন না। তৃণমূলের কর্মীদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার বদনাম, তার নামে কুরটনাম করা হচ্ছে। আজকের জমিয়াতের লোকজন কি করবে? তারা কি ঠিক করবে যে তৃণমূল তাদের নেতাকে আক্রমণ করছে তৃণমূলের মন্ত্রী হয়েও? সেই জমিয়াতের লোকজন এবার কি করবে? তৃণমূলকে সমর্থন দেবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করবেন? মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন সন্দেশখালিতে শাহজাহান শেখের ঘটনা, সেখানে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি শাহজাহান শেখের বিরুদ্ধে। এবার এখানেও কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? মনে হয় তো না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সরাতে চাইছে তৃণমূল, আর এজন্যই সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর আক্রমণ নেমে আসছে বারবার। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীর জায়গায় নতুন মুসলিম লিডারদেরকে ঢোকাতে চাইছে তৃণমূল, যাদেরকে ইতিমধ্যেই কেনা বেচা চলছে মুসলিম লিডারদের, সেই তাদের জায়গা দিতেই সিদ্দিকুল্লাহকে জায়গা ছাড়তে হবে। এবার তৃণমূল থেকে সরতে হতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।